এটা কি? এটা কি বন্ধুরা? ফুল, কিন্তু কাপড়ের ফুল। কিন্তু কাপড়ের ফুলের মধ্যে তো কোনো গন্ধ নাই, সৌন্দর্যও নাই, তাহলে ম্যাজিকটা কোথায়? ধন্যবাদ। এটা কি? গোলাপ। গোলাপ মানে কি? গোলাপ মানে সুন্দর, গোলাপ মানে স্নিগ্ধ। আমরা চাই আমাদের জীবন যেন গোলাপের সৌন্দর্যের মতো স্নিগ্ধতার সাথে ভরে উঠুক। কেটে যাক সমস্ত দুঃখ, দুর্দশা, দৈন্যতা। আমরা চাই মানুষ মানুষকে ভালোবাসুক, গড়ে উঠুক একটা ভালোবাসার পৃথিবী। হাততালি। আরো একটা ম্যাজিক আছে, আরো একটা ম্যাজিক আছে, আরো একটা ম্যাজিক আছে। এটা কি? প্লাস্টিকের পাখি। কিন্তু প্লাস্টিকের পাখির তো কোনো প্রাণ নাই, তাহলে এখানে ম্যাজিকটা কোথায় আছে? থ্যাংক ইউ। একটা পাখি মানে একটা মুক্ত জীবন, একটা বোহেমিয়ান মন, আর এক আকাশ স্বাধীনতা। আমরা সবাই চাই একটা স্বাধীন পৃথিবী। আমরা চাই সমস্ত শৃঙ্খলা ভেঙে পাখির মতো বাঁচতে। আসুন আমরা আমাদের স্বপ্নের মতো একটা স্বাধীন দেশ গড়ে তুলি। আমরা চাই আমাদের জীবন হোক স্বাধীন, সুন্দর আর মুক্ত। হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে পাঠাইছে তোরা? বলবো না, আবার জিজ্ঞেস কে পাঠাইছে তোরা? বলছি না, বলবো না। কবি নাকি তোরে ফোনে উপরে বলতেছি ভাই, আমার সাব্বির ভাই মারাইছে ভাই। তোর সব দিলে যা কবি যে মনে মরতে হয় রিলিজে কিন্তু তোর মতো শোনো প্রতিবারের মতো আমরা আচ্ছা, ফলো করছেন কেন আপনি আমাকে? কি? আমি ফলো করতেছিলেন কেন? হ্যাঁ মানে হয়েছে কি, ওই যে আচ্ছা, এতগুলো গুন্ডার সাথে পুরো ম্যাজিক্যাল স্টাইলে কেমন করে পকাম্পক করে দিলেন বলেন তো? পুরো সিনেম্যাটিক কারবার কিন্তু। ও বাই দ্য ওয়ে, আমি মেধা, আমি ম্যাজিক দেখাই, স্বপ্ন বিক্রি করি। তো আপনার মেধা দিয়ে আমি কি করব? শোনেন, কোনো স্বপ্ন নাই আমার, যান এখান থেকে, ভাগেন। এটা আপনি একটা ভুল কথা বললেন। দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো কোনো স্বপ্ন নেই। মানে এই যেমন ধরুন ওই যে ভিক্ষুকটা, তারও কিন্তু একটা স্বপ্ন আছে। ও আছে সারাদিনে কি স্বপ্ন দেখছে জানেন? ও স্বপ্ন দেখছে ও ভিক্ষা করে কিছু টাকা জড়ো করবে, জড়ো করে ওর বাসায় যে শয্যাশয়ী স্ত্রী আছে তার জন্য ওষুধ কিনবে, দুমুঠো খাবার খেয়ে নিয়ে যাবে। এরকম আরো কত মানুষ আছে, নানান রকমের স্বপ্ন আমাদের অগোচরে চলে যায়। আচ্ছা এবার বলুন, আপনার স্বপ্ন কি? সেটা আপনাকে বলতে হবে কেন? কারণ আমি স্বপ্ন বিক্রি করি একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেই না। আপনার জন্য তো স্পেশাল অফার। আরে আপনি যাবেন এখান থেকে, যান না এখান থেকে। বলেন না প্লিজ, প্লিজ। কোনো স্বপ্ন নেই আমার, কোনো স্বপ্ন দরকার নাই আমার। প্রত্যেকটা মানুষের স্বপ্নের দরকার আছে, আপনারও আছে, আপনি খালি বললেই হবে স্পেশাল অফার। পাগল? আপনাকে একটা পাগল মনে হইতেছে। পাগলদের সাথে আমি বেশি কোনো কথা বলি না, যান এখান থেকে, সরেন। না না, আপনি আমাকে পাগল বলতে পারেন,
কিন্তু আমি না নিজেকে পাগল মনে করি না মিস্টার রাফি। নাইস নেম। নাইস টু মিট ইউ রাফি। নো হ্যান্ডশেক। আচ্ছা ওকে ঠিক আছে। কুল কুল। আবার কোনো না কোনো সময় আমাদের দুজনে দেখা হয়ে যাবে রাস্তার মধ্যে গোলাগুলির মধ্যে। সি ইউ রাফি। রাফি, আমার হাত থেকে তুই কয়দিন বাঁচতে পারবি? তোর সময় শেষ হয়ে আসছে। ভয় দেখালেন আপনি আমাদের, ভয় পাই না আমি। আর শোনেন, আমি না বুঝতে পারতেছি না আমার পিছনে আপনার লাইগা লাভটা কি। আমি কোনো 2 নাম্বারি কাজ আগেও করি নাই, এখনো করবো না। রাফি, তুই কিন্তু ভুইলা যাইস না, এই শহরে আমি তোরে মাথা তুইলা দাঁড়াইতে শিখাইছি। ভুলে যাই নাই কিছু, আমি ভুলি না, সব মনে আছে। আপনি যখন শ্রমিকদের নেতা ছিলেন, শ্রমজীবী মানুষদের জন্য কাজ করতেন, আপনার লগে ছিলাম আমি। কিন্তু যখন থেকে 2 নাম্বারি কাজ শুরু করছেন, 2 নাম্বারি ধান্দা, আমি আর নাই, আর থাকবো না। আরে ধান্দা তো ধান্দায়, এত ভালো মন্দ দেখার সময় আমার নাই। ইসমাইল আমার ব্ল্যাক ব্যবসার সমস্ত গোমর যাই না গেছে, সে এখন আমার পিছনে লাগছে, আমারই শেষ করে দিতে হবে। তোর কাছে আমার ছোট্ট একটা চাওয়া, একটাই চাওয়া, তুই ইসমাইলের শেষ করে দে। পারবো না। রাফি, তোর পারতেই হবো, তা নাহলে আমি তোরে শান্তিতে থাকতে দিব না। আপনি খুব ভালো করে জানেন আমি এক কথার মানুষ। একবার বলছি পারবো না, তার মানে পারবো না। আচ্ছা যা, তোরে ফোন করতে হইব না, আমার আর একটা ছোট্ট কাজ করে দে। কি কাজ? ইসমাইলের একটা ছোট বোন আছে, তারে কিডন্যাপ কর। বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যান, আপনার এই কাজটা আমি করে দিব। কিন্তু আপনার মাথায় রাখতে হবে এইটাই আপনার সাথে আমার শেষ কাজ। এরপরে আপনার কোনো কাজে আমি নাই, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যা, এটাই শেষ। কিন্তু কাজ শেষে আমার মেশিনটা তুই আমারে ফেরত দিবি। দিব, একটা টার্গেট আছে আমার, ওই টার্গেটটা শেষ হবে তারপর দিব, তার আগে না। আপনি একটা কাজ করেন, ওই মায়াডার ছবি ডিটেল সব পাঠায় দেন। এই তো বাপের বেটার মতো কথা, আমি এখনই সবকিছু পাঠাই দিচ্ছি তোর। তোমার কাজ হয়ে যাবে। এই রাফি, মিস্টার বোহেমিয়ান, হাউ আর ইউ? হাই। বিরক্তিকর একটা। সে কি, আমি আপনাকে বিরক্ত করলাম? আপনি আমার পিছন পিছন আসছেন কেন? এটা বিরক্তির কোন? অবশ্যই বিরক্তিকর, প্লিজ। হাই, ফার্স্ট অফ অল সরি। কিন্তু আমি কেন সরি বলবো? আমি আপনার পিছন পিছন কোথা থেকে আসলাম? আপনি এদিক দিয়ে আসছিলেন, আমি এদিক দিয়ে আসছিলাম, মাঝখানে ক্রসিং হয়ে গেছে এবং ভদ্রতার সুবাদে আমি আপনাকে হ্যালো বলেছি। কথা শেষ। না না, ইউ সেড মি হাই টু। দিকে যাচ্ছিলেন সেদিকে যান। আচ্ছা শুনেন না, ইয়ে আপনার মাথা ঠান্ডা আছে? মানে বলছিলাম কি, এই যে আমাদের এই মহল্লা না, এই মহল্লার মধ্যে না একটা অন্ধ বাঁশিওয়ালা আছে, জানেন? সে সারাদিন বাঁশি বাজিয়ে যে কয় টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে তার সংসার চলে। কিন্তু লোকটার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা খুব অসুস্থ, মানে অনেক কঠিন রোগে ভুগছে। বেশি দিন বাঁচবে কিনা। এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আমি আপনাকে বললাম না যে আমি ফ্রি অফ কস্ট স্বপ্ন বিক্রি করি। আমি আজকে না তার কাছে একটা স্বপ্ন বিক্রি করে এসেছি। সেটা কিরকম? মানে আমি তাকে বলেছি যে একদিন তার অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করাতে পারবে, তার মেয়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে সারা ঘর জুড়ে খেলাধুলা করবে, দৌড়াবে, নাচবে। ভালো বলেছি না? বুঝতে পেরেছি। মানে এই ধরনের স্বপ্ন বিক্রি করা, মানুষকে ঠকানো, কিছু বলছে আপনার ধান্দা। ওয়েট, আমি মোটেও ধান্দা করি না, ধান্দাবাজ তো নাই আমি। শুনুন, মানুষকে যদি কিছু স্বপ্ন দেখানোর পরে মানুষের দিনটা ভালো যায়, তাতে খারাপ কি বলুন তো? আর আমি তো স্বপ্নতে বাঁচছি, স্বপ্নের মধ্যেই প্রাণ আছে। আমার জীবনে যদি স্বপ্ন না থাকে, প্রাণ না থাকে, আমি তো মরেই যাবো। থামুন। কে আপনি? পরিচয় কে? আই টোল্ড ইউ আমার নাম মেধা। ও আচ্ছা, আমার নাম মেধা।
আমি চারুকলা থেকে পাশ করেছি, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং মানে ছবি আঁকি। তো এগুলোর বাদে মানে পাশ করিনি, এখন একটু বাকি আছে, মানে 2 বছর বাকি আছে। সো এগুলো বাদে আমি যে সময়টা পাই সেই সময়টাতে আমি স্বপ্ন বিক্রি করে বেড়াই। এখন বলুন আপনার কি কোনো স্বপ্ন লাগে? কোনো স্বপ্ন লাগবে না, যেটা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন, বহেমিয়ান ঠিকঠাক তাই আছে। আমার কোনো স্বপ্নের দরকার নেই। এই বিষয়ে আপনার সাথে আমি একমত হতে পারি। পৃথিবীতে না এমন কোনো মানুষ নেই যার স্বপ্নের দরকার নেই। আমার দরকার নেই। দরকার আছে, এবং আমি আপনাকে বলে দিতে পারি একদিন আপনার কিন্তু আমার কাছেই আসতে হবে স্বপ্নের জন্য। কখনই আসতে হবে। ওকে, ফাইন। মাথা ঠান্ডা, কুল। আমি কিচ্ছু বলছি না। ইউ ক্যান গো রাফি। মে উই মিট এগেন। বাই। হ্যালো। আপনার কাজ হয়ে গেছে। মায়া কিডন্যাপ আমার লগেই আছে। সাবাস, বাঘের বাচ্চা। এখানে আইতে তো কত লাগবে? বোঝাই গেছে। সাবাস, কই? আমার বাসায়। তোর বাসা মানে? তোর তো ওরে নিয়ে আমার পাশে আসে তো। এত উঁচু স্বরে আপনি আমার সাথে কথা বললেন না। আপনার সাথে আমার কি কাম ছিল? মায়েরা কিডন্যাপ করা করছি। আপনার কি কোনো ভরসা আছে? আপনি যদি মায়াটার ক্ষতি করেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না। কিছু বোঝার দরকার নেই আপনার। আপনার দরকার ছিল মায়াটার কিডন্যাপ করা, করছি। আপনার ঝামেলা হচ্ছে ইসমাইল সাহেবের সাথে। ইসমাইল সাহেবের সাথে ঝামেলা আপনি শেষ করেন, আমারে জানান দেন, মায়ের আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে। এখন রাখেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বুঝবেন না? রং আপনার কেমন লাগছে কেন বলেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে কিডন্যাপ করে এসেছেন, অথবা আবারও সেই ডিসুম ডিসুম। ঘটনা কি বলেন তো? আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? জীবনানন্দ কি সত্যি সত্যি তার বনলতাকে খুঁজে পেয়েছিলেন? হয়তো খুঁজে পেয়েছিল, হয়তো পাইনি। এই পাওয়ার না পাওয়া নিয়েই তো প্রত্যেকের জীবন। ওই যে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আচ্ছা, সব পাখি কি ঘরে ফেরে? কিছু কিছু পাখি আছে রানা সাপটা নীল খোঁজে, অথবা হারিয়েছে। ঠিকই বলেছেন তো। আসলে কি সব পাখি নীরে ফেরে? সবার কি নীর থাকে? থাকে না তো। কিন্তু দিন শেষে মানুষ ঘরেই ফিরতে চায়, ঘরে ফেরারই স্বপ্ন দেখে। বুঝতেই পারতেছি না আসলে আপনি কি। কতবার আপনাকে বলবো বলুন তো? আপনাকে বলেছি না আমি কে? এই যে পাশেই আমার বাসা, পাশে মানে এই যে এই পাশের গলিতেই আমার বাসা। ক্যাম্পাস শেষ হলে না
বাড়িতে ফিরতে ভালো লাগে না, তাই সারাদিন রাস্তায় ঘুরে বেড়াই। বিভিন্ন মানুষের সঙ্গে গল্প করি, তাদের সুখ দুঃখ ভালো লাগা শুনি, শেয়ার করি, আর দু হাত ভরে তাদের স্বপ্ন দিয়ে দিই। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে যে। কবিতা ভালোবাসেন? ভীষণ, ম্যাজিকের মতো। না না না, স্বপ্নের মতো। আচ্ছা, আপনাকেও না আমি ঠিক বুঝতে পারিনি। আপনি কে বলেন তো? জীবনানন্দের সব কবিতা বুঝেন? চেষ্টা করি। চেষ্টা করেও যখন মেলাতে পারেন না, বুঝতে পারেন না, তখন নিজের মতো করে কোনো একটা যুক্তি দাঁড় করাই। এটা অবশ্য খারাপ বলেননি। সব কবিতা বুঝতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু কবিতা ঘোর তৈরি করে, তৈরি করে নিয়ে যায় এক আবছা ঘোর প্রস্তুতায়, নিয়ে যায় এক বিষণ্ণ দ্বীপে। কি দারুণ কবিতা বোঝেন তো। মানে যার হাতে পিস্তল সেই হাতেই কবিতা। বাহ, অদ্ভুত একটা ফ্যান্টাসি কিন্তু। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি সেই দিন অবশ্য কবে হবেন শান্ত? সময় হোক, জানতে পারবি। আসি। হ্যালো। ইসমাইল বলছে, আমার বোনকে কিডন্যাপ করার কারণটা কি? ভাই, আপনি আমারে ব্যবসা করতে দিবেন না, আর আমি আপনারে চেয়ে চেয়ে দেখুন? বাইরে এলাকা তো আমার, লোকজন আমার, ব্যবসা আমার, তার মধ্যে আপনি বাম হাত ঢুকায় বসে হয়েছেন কেন? সমস্যা আপনার সাথে আমার। আপনার যদি কোনো কিছু করতে হয়, যদি কোনো কথা থাকে, সেটা আমার সাথে। আমার বোন কেন? ভাইজান, আপনার আমি বহুবার বলছি আমার কাজের মধ্যে ঝামেলা করে না, কিন্তু আপনি আমার কথা শুনছেন? শুনেন নাই, কারণ যা হওয়ার তা হয়েছে। এই সেলিম, আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, ওর যদি একটুখানি ক্ষতি হয়, তোদের প্রত্যেকের খবর আছে। তোরা কেউ বাঁচবি না, তোদের প্রত্যেকের একটা একটা করে ধরে আমি শেষ করবো কিন্তু। আর দূর মিয়া যান, যা খুশি করেন, পারলে আমার তুলসিরেন। হ্যাঁ বলেন। 48/2 আমার বাসা। চলে আসুন তো। মানে কি? মানে আবার কি? কেন, কোনো সমস্যা? দেখুন, আমি কিন্তু পুলিশের সোর্স নই, ডিবির লোকজনও না। একদম খাঁটি আম জনতা। আপনি নির্দ্বিধায় আমার বাসায় চলে আসতে পারেন। আসুন না। রাখেন। আসুন না। দিস ইজ মাই হোম। বসুন না। যা বলতে চান তাড়াতাড়ি বলেন, কাজ আছে যেতে হবে। আমি তাহলে বসেই বলি বাবা, আমার তো সময় লাগবে কথা বলতে। তো বলুন, ম্যাজিক শিখবেন নাকি ছবি আঁকা, কোনটা? কোনোটাই না। তাহলে একটা গল্প শোনান। জানি না। কবিতা তো জানেন? সেটাও জানি না। নিজের লেখা কবিতা জানি না। জানেন না? বললাম একবার জানি না। ওয়েট 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 ওয়েট, আপনি যেহেতু জানেন না, সেহেতু এই কবিতার বইটা কার লেখা? হুম? এটা কি কার লেখা এটা? নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে গিয়ে দেখলাম একটা কবিতার বই, যেখানে আপনার নাম লেখা। কি বলছিলেন আপনি? আপনি গোয়েন্দা কিংবা পুলিশের কেউ না, কিন্তু আপনার আচরণ তো সেটা বলতেছে না। দারুণ কবিতা লেখেন কিন্তু আপনি। আমি তো বিমোহিত হয়ে কেবল পড়েছি।
একসময় লিখতাম, এখন আর লিখি না। এখন মাথায় কি আছে জানেন? প্রতিশোধ, প্রতিশোধের নেশা। শিকদার খুব দ্রুত গ্রেফতার হয়ে যাবে। খামাখা কেন একজনের খুনের দায় মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন বলেন তো? কি ভাবছেন আপনি? এসব কথা বলে আপনি আমার চমকাই দিবেন? ম্যাজিশিয়ানদের কাজই হচ্ছে চমকে দেওয়া মানুষ। চমকাইতেছি। আপনি চমকাচ্ছেন, এই যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন, যে একদম রাগান্বিত চোখ, স্থির ভাবে তাকিয়ে থাকা, আপনি যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন সেটা কিন্তু আমি খুব ভালো মতো টের পাচ্ছি। চমকাইতেছি না একদমই। নিজেকে এত স্মার্ট ভাবার কোনো কারণ নেই। চা খাও। অবশ্যই, কোর্স 2 মিনিটের মধ্যে নিয়ে আসছি। ওয়েট ওয়েট। জীবনকে কিভাবে দেখেন আপনি? জীবন, জীবন, জীবন হচ্ছে এই কবিতার মতোই বিমুক্ত, যার সমীকরণ সহজে মিলে না। আমার কাছে কিন্তু সব কবিতা বিমূর্ত না। কিছু কিছু কবিতা সরল গতিময়ও হয়। গতিময়টাই কিন্তু আমার কাছে জীবন। জীবন মানেই তো ছুটে চলা, তাই না? এমন ছিলাম না আমি, খুবই সাধারণ 8-10টা ছেলের মতোই ছিলাম। আমার বাবার মৃত্যু আর শেষ সবকিছু। আমি আপনাকে খুব ভালো মতো করে চিনি, বলতে পারেন অনেক আগে থেকেই জানি। চমকাবার কোনো কারণ নেই। আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। এখন বুঝলাম যে আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানেন। আমি বুঝলামও যে আপনি গোয়েন্দা কিংবা পুলিশের জন্য। চিনি, ঠিক আছে? তাই নাই। কে দেখেন? সেলিম সাহেব, দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলের ক্রাইম রিপোর্টার আমি। এক নামেই সবাই আমাকে চেনে দেশে এবং বিদেশে। দেশ থেকে আপনার মতো এরকম কিট যারা আছে, যারা মাদক এবং কালোবাজারি নিয়ে ব্যবসা করে, তাদেরকে চিরদিনের জন্য উৎখাত করার জন্যই আমি এই পেশা বেছে নিয়েছি। এই দেশ আমার মা, আর এই দেশকে আমি আমার মার মতোই ভালোবাসি। আরে রাখেন আপনার ভালোবাসা। ভালোবাসা আপনি কি পাইছেনটা কি কম তো? টাকা পয়সা ধন দৌলত কিছুই তো কামাইতে পারেন না। আমার সাথে হাত মিলা পইন তো পাবেনি। টাকা পয়সা ও বেসুমার পাবে। আমাকে কেনার ক্ষমতা আপনার নেই। আপাতত আমার বোনকে চাই, অক্ষত, সময় মতো। আপনার বোন যেখানে আছে সুস্থ আছে, ভালো আছে, বহাল তবিয়তে আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনার বোন আপনার বাসায় চলে যাবে, কিন্তু কথা ওই একটা, আমারে আমার ব্যবসাটা শান্তি মতো করতে দিন।
রাফি বলেন, ম্যাটারে ছেড়ে দাও। ডান, মাথায় রাখবেন, এটাই আপনার সঙ্গে আমার শেষ কাজ। হ্যাঁ, মেশিনটা কখন দিবি? পাওয়া যাবেন কাজ শেষ হওয়ার পরে। রাখলাম। সমস্যা কি আপনার? এরকম বারবার ফোন করে আপনি আমরা বিরক্ত করছেন কেন? আপনি এত রোদের মধ্যে রাস্তায় হাঁটাহাঁটি করছেন কেন? আমার ইচ্ছা হইতেছে, আমি সেজন্য রোদে ঘুরতেছি। আপনারা বলতে হবে? খুঁজতেছি একজন। আমি শিকদাররে খুঁজতেছি। জীবনানন্দ বনলতাকে খুঁজে বেরিয়েছে, সুনীল বরুণাকে, আর আপনি খুঁজে বেড়াচ্ছেন শিকদারকে। কি অদ্ভুত। তাদের খোঁজা আর আমার খোঁজার মধ্যে তফাৎ আছে। আচ্ছা, চলে আসুন না, আপনার সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আপনি কি? আপনি কে? কি ভাবেন আপনি নিজেরে? আপনার মন চাইলে আমার আসতে হবে কেন? কারণ আমি জানি আপনারও ইচ্ছে করছে। রাখেন। আরো কিছু রেফারেন্স লাগবে। বাইরে কম বের হন এখন আপনি? আর বলে না, তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রজেক্ট করছি, আর বাইরে বের হলে তো বাসায় ফিরতে ইচ্ছে করে না, দেরি হয়ে যায় মানুষদের সাথে আড্ডা মারতে, ঘুরে ফিরে বেড়াতে, বোঝেনি তুমি। তাই বোর লাগলে আপনাকে কল করি। বুঝলাম। বাবা মা সিলেটে থাকেন, বাবা ট্রান্সফার হয়ে ঢাকা আসছেন। আসার সাথে সাথেই না আমাকে বিয়ে দিয়ে দিবে, জানেন? তাদের না আমার এই যে এরকম ঘোরাঘুরি একদম পছন্দ না। বন্ধ হয়ে যাবে। আপনার মোটামুটি যত পাগলামি আছে, এই যে স্বপ্ন বিক্রি করার যে বিষয়টা আছে, সব বন্ধ হয়ে যাবে। কত কিছুই বন্ধ হয়ে যাবে। জানেন, আমি না সবসময় এমন একটা মানুষকে চেয়েছি যে কিনা আমারই মতো। মানে ধরেন, আমার মতো তার ঘুরে বেড়াতে ভালো লাগবে, আমারই মতো তার ভালো লাগা মন্দ লাগা। ভাই যে ধরেন আমার ভেতর একটা স্বাধীন পাখি, এই পাখিটাকে চিনবে। কিন্তু কি প্রজেক্ট করতেছেন আপনি? ইটস এ প্রেশার, হিউজ প্রেশার। না মানে কাজটা খুবই রেসপেক্টেবল। মানে 7 জন বীর শ্রেষ্ঠের 7টা পোর্ট্রেট করতে হবে। একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজে এটা ইউজ করা হবে। সো ইটস এ বিগ প্রজেক্ট, ইউ নো। সুন্দর প্রজেক্ট, খুব ভালো হতো যদি আমি এমন প্রজেক্টে কাজ করতে পারতাম। কাজ করবেন আপনি? না, কাজ আছে আমার। পার্টিসিপেট করতে চান? সম্ভব না। সম্ভব। আপনি 7 জন বীর শ্রেষ্ঠকে নিয়ে 7টা কবিতা লিখে ফেলেন। মানে ইটস পসিবল। ধরেন আমার 7টা পোর্ট্রেটের সাথে আপনি তাদের আত্মজীবনী, তাদের অ্যাক্টিভিটিস, এগুলোকে রূপকর্থে একটা কবিতার আকারে যদি ছক করে ফেলেন, তাহলে পোর্ট্রেটের পাশাপাশি কবিতাগুলো থাকলো। ভালো হবে না আইডিয়াটা? গonna be something innovative, right? কি বলেন? কবিতা আমার এখন আর আসে না। লেখা শুরু করে দেন, চলে আসবে। আসবে না। আসবে। আসবে না। কল করবো আবার কবিতার জন্য। আরে রাফি, কতদিন পর খুঁজে পেলাম আপনাকে। কি বাসায় থাকেন না? আপনি হঠাৎ আমার বাসার সামনে? আপনাকে তো এখন আর আমি কিডন্যাপ করিনি। আপনি
আমাকে খুঁজছেন কেন? দুটি বিষয় জানানোর জন্য। ফার্স্ট, সেলিমকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর এই বিষয়ে আমার ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে। সেটা জানি আমি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? হুম, হঠাৎ দেখা, প্রিয় কবিতা। শুনুন, কিছুদিন পরে কিন্তু আমার বিয়ে। আপনি অবশ্যই আসবেন। এটা বলবার জন্য ফোন করেছো? হুম, দুটো বিষয় জানানোর জন্য ফোন করেছি। সেটা কি? প্রথম বিষয় হলো শিকদার ক্রস ফায়ারে নিহত হয়েছে। আপনার বাবা নিশ্চয়ই স্বর্গে বসে খুশির হাসি হাসছেন। বিশ্বাস করতে পারছি না আমি। এমনই হয়, পাপের ফল টানতেই হয়। প্রকৃতি যার যার প্রাপ্য তাকে ফিরিয়ে দেবেই। আমার যে কি শান্তিটা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর দ্বিতীয় বিষয়টা শুনবেন না? হ্যাঁ বলো, শুনছি। আপনি যে টাকাটা দিয়েছিলেন বাসিওয়ালার মেয়েটার চিকিৎসার জন্য, তার চিকিৎসা হয়েছে। মেয়েটা এখন প্রায় সুস্থ। একদিন নিয়ে যাবো আপনাকে ওদের বাসায়। আপনার কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। হুম, বলতে দ্বিধা নেই। এখন আরেকটা স্বপ্নের ডানা গজিয়েছে, দুর্নিবার ভাবে আমাকে টানছে সেই স্বপ্ন। জানি না, বুঝতে পারি না সেই স্বপ্ন আমার সফল হবে কিনা। কি স্বপ্ন সেটা? দেখা হোক, দেখা হলে বলব। দেখুন, কদিন বাদেই কিন্তু আমার বিয়ে। এখন তো এভাবে বের হওয়া চলবে না রাফি। ও ঠিক আছে, রাখছি, ভালো থেকো। আরে না না, বলুন না, কি জানি বলতে চাচ্ছিলেন। তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমার স্বপ্ন খোঁজার জন্য তোমার কাছে আসব। বিশ্বাস করবে কিনা জানি না, আমি সত্যি স্বপ্ন খুঁজতে চাই তোমার কাছে। দেবে? আবারও দেখা হয়ে গেল আমাদের। পৃথিবীটা গোল, দেখা হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ম্যাজিক দেখানো, স্বপ্ন বিক্রি করা বন্ধ করে দিয়েছো? এখন আর এসব করে কি লাভ? যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে ব্যবসায়ী, পছন্দ না তার এগুলো। অবাক লাগছে ভীষণ, যে মানুষটা অন্যের স্বপ্ন বিক্রি করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য প্রতি মুহূর্তে দৌড়াতো, সেখানে নিজের স্বপ্ন বিসর্জন দিচ্ছে। মানুষ কেমন তুমি? ভালোবাসি বাবা মাকে ভীষণ, তাদেরকে কষ্ট দিতে পারবো না। আর নিজের চাওয়া পাওয়া, নিজের স্বপ্ন, সেসবের কোনো মূল্য নেই। সব বিসর্জন দিতে হবে। বাঁচতে হলে নিজের ইচ্ছে, নিজের স্বপ্নকে নিয়ে বাঁচতে হয়। কে বলেছে আমার স্বপ্ন নেই? আপনি তো কখনো কাউকে ভালোবাসেননি। ভালোবাসার মানুষের জন্য একটা স্যাক্রিফাইস করার মধ্যে ভীষণ আনন্দ আছে। এটাও এক রকমের স্বপ্ন। যাকে দেরি হয়ে যাচ্ছে, উঠি। হুম, দাঁড়াও, কিছু কথা আছে আমার, বলতে চাই। পরে হয়তো বলা হবে না। একটা প্ল্যাটফর্ম ছিল আমার, অদ্ভুত সুন্দর কিছু কাজ হতো সেখান থেকে।
কিন্তু বাবার মৃত্যু সবকিছু এলোমেলো করে দেন। প্রতিশোধ নিতে চাইতাম নিজ হাতে। যখন জানতে পারলাম যে সেই মানুষটি আর নেই যার উপর প্রতিশোধ নেব, তখন ভাবছি আগের জীবনে ফিরে যাব, কিন্তু সেই জীবনটা শুরু করবার ক্ষেত্রে একজনকে আমার পাশে দরকার। আমি কি সেই মানুষটাকে আমার পাশে পাবো? আপনাকে ঠিক এমনটাই দেখতে চেয়েছিলাম। মানে, যে হাত দিয়ে কবিতা লেখা হয় সে হাতে পিস্তল মানায় না। আমার প্রশ্নের উত্তর পাইনি। দেরি হয়ে যাচ্ছে। জি বলুন। কেন তুমি কষ্ট দিচ্ছ নিজেকে? কেন ভেঙে ফেলছো তুমি তোমার অস্তিত্বটাকে? তুমি তোমার বাবা মার সঙ্গে একবার কথা বলো। যদি সেটা না পারো তুমি আমাকে বলো, আমি আসি, আমি এসে আঙ্কেল আন্টির সাথে কথা বলি। এভাবে নিজেকে শেষ করে দেবার কোনো মানে হয় না মেধা। আপনি কি সারাক্ষণ আমাকে নিয়ে ভাবছেন নাকি? না, তোমার পায়ে পায়ে আমি আমার জীবনটাকে বেঁধে ফেলেছি। আমি যদি 8-10টা সাধারণ ছেলের মতো তোমার সাথে আমার জীবনটা কাটাতে চাই, সেটা কি খুব দোষের? তুমি তো আমাকে সুযোগই দিচ্ছ না। কিন্তু আপনাকে বুঝতে হবে আগামীকাল আমার এঙ্গেজমেন্ট। এখন এই শেষ মুহূর্তে এসে মানে হ্যাঁ, এই মুহূর্তে এসে তুমি চাইলে তোমার বাবা মাকে সবকিছু বলতে পারো। নিজের মেয়ের ভালো কি ওনারা বুঝবেন না? তোমার কষ্ট, তোমার স্বপ্ন, তোমার সুখ, এগুলো ওনারা বুঝবেন না? হুম, কাল বিকেলে আমি তোমার জন্য অপেক্ষা করব। ইয়ে হুম হুম। আসবে, রাখছি। হ্যালো হ্যালো। দেখতে পাচ্ছি তুমি এসছো, কিন্তু এই আশা কি অনন্তকালের নাকি এসে ফিরে যাওয়া, যেখান থেকে আর কখনো ফিরে না আসে? আমাকে দেখে কি মনে হচ্ছে? শঙ্কিত। আমিও শঙ্কিত ছি। আমি কি আসলেই একবারে আসতে চাই না ক্ষণিকের জন্য? আবার এও মনে হচ্ছিল যে বাবা মাকে বোঝানোর আগে নিজেকে বোঝানো জরুরি। আদতে আমি কি চাই। তারপর আবার এটাও মনে হলো যে পাথর সমান একটা মানুষ, তার ভিতরে কি আদতেও ভালোবাসা আছে? আর যদি থেকেই থাকে তবে সেটা কার জন্য?
কিন্তু আমি মনে হয় এখন জানি ভালোবাসাটা কার জন্য। যতটুকু জানতে পেরেছে একদম ঠিকঠাক। সামনের মানুষটিকে যদি পাশে পাই, ছোট্ট একটা ঘর বানাবো, যে ঘরে থাকবে শুধুই স্বপ্নের ছোঁয়া আর সুন্দরের স্পর্শ। স্পর্শ থাকার জন্য তো দুটো মানুষের সারা জীবন একটা ঘরের মধ্যে থাকতে হয়, তাই না? তাই হবে। এখন মনে হচ্ছে জীবনানন্দ আসলেই বনলতাকে পেয়েছিল। ক্ষণিকের জন্য পেয়েছিল হয়তো, কিন্তু আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবো অনন্তকাল। ভালোবাসি। এত এত